আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আগে একটু অন্য কথা বলে নেই। তোমরা এখানে এখন পর্যন্ত মাত্র 10 জন আছো। তো তোমাদের মধ্যে কি B1 এর স্টুডেন্ট আছো? জি ম্যাম। আচ্ছা, বি ওয়ান এ রবিবার বিকাল 5টার সময় কি কোনো ক্লাস আছে? আপাতত আমাদের যে গ্রুপমেট যারা আছে তাদের আসলে ম্যাম কোনো ক্লাস নাই 5টার দিকে। আচ্ছা, ঠিক আছে। বি ওয়ান এখন এর বাকিদের কথা ম্যাডাম বলতে পারছি তুমি কি না। রেগুলার ব্যাচ? তুমি রেগুলার বি ওয়ান, মানে তোমার জি ম্যাম। রেগুলার বি ওয়ান এর ক্লাস নাই, ঠিক আছে। এবং আমি তো গ্রুপে লিখেও দিয়েছি ক্লাসরুমে, সেখানে তো কেউ কোনো রেসপন্স করো নাই। তোমাদের তাহলে আগামী রবিবার বিকাল 5টার সময় ল্যাব কুইজ হবে। BBE 456 B1 এর জন্য বলছি, ঠিক আছে। জি আমি ম্যাম। ক্লাসরুমে লিখেও দিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কারোর কোনো ক্লাস আছে কিনা, কেউ তো কোনো রেসপন্স করো নাই। ধরে নিচ্ছি কারোর কোনো ক্লাস নাই। আমি এখন ক্লাসরুমে পোস্ট করে দিব তোমাদের আগামী রবিবার, একটাই রবিবার এখন বাকি আছে। আগামী রবিবার 31 তারিখ বিকাল 5টার সময় BBE 456 এই কুইজটা হবে। আর এমনিতে এটা তো আগে লিখেই দেওয়া হয়েছে, আগামী রবিবার দিনই সকাল 11টার সময় তোমাদের ক্লাস টাইমে তোমাদের সবার টোটাল বি সেকশন সবার CT4 ক্লাস টেস্ট 4 অনুষ্ঠিত হবে, ঠিক আছে। ম্যাম, এটা কি আজকের জি আগ ম্যাম। পর্যন্ত কুইজটা? কুইজ হবে হচ্ছে কি আজকেরটা সহ, মানে তোমার এটা আমি আপলোড করে দিব, এটা তো না বায়োমেডিক্যাল ম্যাম, এটা একটু 14। বেশি হয়ে যায়। না, এটা আমি এটা লিখে একটু তো বাড়িয়ে দিয়েছি। দেন। না, এটা এর বেশি হয় নাই। ওইটা তো ম্যাম ওদিন বলছেন, ওদিনে আর আগ পর্যন্ত ম্যাম পড়া। ওই দিনের আগ পর্যন্ত না, ওই দিন পর্যন্ত, ওই দিন জি পর্যন্ত ম্যাম। পরে আর আছে মাত্র 2টা স্লাইড এটার মধ্যেই, ঠিক আছে। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা পুরাটাই পারবা। আর আছে ম্যাম, তো আর শুধু আরেকটা কতটুকু বাকি স্লাইড, আছে? আর 3টা স্লাইড বাকি আছে। আজকে তেমন কোনোই পড়া নাই, মানে এই টপিকের উপর বিশেষ কোনো পড়া নাই, এই টপিক এখনই শেষ হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে শুরু করলে। ম্যাম মনে হয় না কারো কোনো সমস্যা আছে পিয়নের ম্যাম। হ্যাঁ, এই ঠিক আছে। নেক্সট হ্যাঁ, সানডে হ্যাঁ, আসলে ঠিক আছে। 5টার দিকে। 5টার সময় হচ্ছে গিয়ে ল্যাব কুইজ হবে। আর তোমাদের ক্লাস টেস্ট 4 এটা তো সবার জন্যই প্রযোজ্য, এটা তো আমি লিখেও দিয়েছি। এটা আমি পুরো সিলেবাস সহ লিখে দিয়েছি, এটা যে আমি লাস্ট মোমেন্টে বলছি এমনও কিছু না। এখন আপলোড করে দিব। এই 2টা স্লাইডের উপর তোমাদের ক্লাস টেস্ট 4 অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পড়া শুরু করি, কারণ শেষ তো করতে হবে, তারপর আমরা একটা অন্য জিনিস ম্যাম পড়া শুরু আরেকটু করবো। ম্যাম ওই যে গামা ক্যামেরা থেকে তো শুরু, ওটা গামা ক্যামেরা থেকে আজকে ক্লাস পর্যন্ত। হ্যাঁ, আজকের শেষ পর্যন্ত, হ্যাঁ। ইনফ্যাক্ট গামা ক্যামেরা থেকে, হ্যাঁ সেভাবেও ধরতে পারো। ক্লাস টেস্ট 13 না, কি বলছি, বায়োমেডিক্যাল 13। এই এই স্লাইডটা তোমাদের অলরেডি ক্লাসরুমে আপলোড করে দেওয়া হ্যাঁ আছে, জি ম্যাম। ঠিক আছে। ইমেজিং এর তো 2টা স্লাইডে বিভক্ত, একটা হচ্ছে পার্ট 1 আর একটা পার্ট 2। তো পার্ট 2 যেটা বায়োমেডিক্যাল 13 ব্র্যাকেটে লেখাও আছে পার্ট 2, সেইটা থাকবে। এবং এই যে স্লাইডটা এটা হচ্ছে ইজি সিগন্যাল, এটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস টেস্টের সিলেবাস। আর জি ল্যাব কুইজ তো বিকাল 5টার সময় বি ওয়ান এর জন্য হবে, ঠিক আছে। তাহলে শুরু করি, এটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। আর আজকে আমরা আরেকটা অন্য পড়াও পড়বো, যাই হোক এখন আমরা শুরু করি, ঠিক আছে। আমরা পড়ছিলাম ইজি সিগন্যাল দিয়ে। এই যে স্লাইডটা তোমরা এর আগে যারা বি ওয়ান এর স্টুডেন্ট তারা জানো যে ল্যাবে আমরা পড়েছি, তোমাদেরকে ভাইভাতেও কোয়েশ্চেন করতাম যে হ্যাঁ ইজি সিগন্যালের অ্যাপ্লিকেশন কি। তোমরা বলতা সিজার ডিটেকশন, স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন এটসেট্রা, অনেক কিছুই বলতা। তবে এই স্লাইডটা মানে থিওরি কোর্সে যেটা পড়ছে, থিওরি কোর্সে আমরা ইজি সিগন্যাল সম্পর্কে শুধুমাত্র সিজার ডিটেকশনের জন্যই সেটা সম্পর্কে আমরা থিওরি পড়ছি, ঠিক আছে। আচ্ছা, এখন সেটার জন্য আমরা অনেক কিছু পড়ে এসেছি গত ক্লাসে, আজকাল একটু বাকি আছে। তো কি বাকি আছে সেটা পড়া শুরু করি। অ্যানালাইজিং ইজি অ্যাক্টিভিটিস। তো ঠিক আছে, খুব ভালো কথা, তোমার একটা ইজি টেস্ট করা হইলো। ইজি টেস্ট করার পর একটা কোনো রেকর্ড পাওয়া গেল, মানে কোনো একটা রেজাল্ট পাওয়া গেল। সেই রেজাল্টটা কি, সেটাও তো একটা সিগন্যালেরই ছবি, ঠিক আছে, সেটাই তো তুমি পেয়েছো। এখন সেইটা দেখে আমরা কি কি অ্যানালাইজ করতে পারি সেটা এখন পড়বো আমরা।
আমরা যখন একটা ইজি টেস্টের রিপোর্ট দেখছি, একটা রেজাল্ট দেখছি, সেখান থেকে আমরা অনেক কিছুই অ্যানালাইজ করতে পারি, অনেক কিছুই আমরা জানতে পারি। ফার্স্ট অফ অল মরফোলজি। মরফোলজি কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার একটা স্ট্রাকচার, ঠিক আছে? বায়োলজিক্যাল ভাষায় বলা হয় যে ধরো তুমি ব্রেইনের মরফোলজি মানে কি, মানে ব্রেইনের স্ট্রাকচারটা কি সেটা তুমি জানতে পারবা। ঠিক আছে, ভালো কথা, তোমাকে বলা হলো হার্টের মরফোলজি, তার মানে কি হার্টের স্ট্রাকচারটা তুমি জানতে পারবা। তো ইজি অ্যানালাইসিস করে আমরা ব্রেইনের মরফোলজি কি সেটা জানতে পারি। আচ্ছা, ইজি আমরা অ্যানালাইজ করে ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, তোমার সিগন্যালটা কোথায় কোথায় কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটা। ফ্রিকোয়েন্সি, ভালো কথা, এটা তোমরা যারা আবার বলছি B1 এর স্টুডেন্ট তাদের একটু আইডিয়া আছে। একটা ইজি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি হইতে পারে, এটা তোমাদের ল্যাব শিটে লেখা আছে যে একটা ইজি সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক কিছুই হয়। সেটা আমরা ডেল্টা ফ্রিকোয়েন্সি 0 থেকে 4 হার্জ, থেটা ফ্রিকোয়েন্সি 5 থেকে 8 হার্জ, আলফা ফ্রিকোয়েন্সি 9 থেকে 16 হার্জ, এরকম বিভিন্ন হার্জে আমরা ফ্রিকোয়েন্সিকে ভাগ করতে পারি। ইজি সিগন্যালের ভোল্টেজ কত মিলিভোল্ট হচ্ছে সেটাও একটা অ্যানালাইজ করার ব্যাপার। আচ্ছা, ইজি সিগন্যালটা কতক্ষণের, কত সময় জুড়ে ছিল, ডিউরেশনটা কি সেটাও একটা অ্যানালাইজ করার ব্যাপার। স্টেট অফ দ্য পেশেন্ট, পেশেন্ট তখন কোন স্টেটে ছিল, একটা তো হইতে পারে স্টেট মানে কি, হ্যাঁ সে কি পেশেন্ট নাকি সে একজন নর্মাল পিপল, এটাও একটা স্টেট। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সে একটা সিজার রোগী, তো যে সময় রেকর্ডিং করা হচ্ছে তখন কি তার সিজার অ্যাক্টিভিটি ছিল নাকি অ্যাটলিস্ট তখন সে সুস্থ ছিল, এই সমস্ত বিভিন্ন স্টেট সম্পর্কে আমরা সিগন্যালটা অ্যানালাইজ করে বলতে পারবো। ব্যাকগ্রাউন্ড ফ্রম হুইচ অ্যাক্টিভিটি ইজ অ্যারাইজিং ফ্রম, আচ্ছা তোমার যদি কোনো সিজার অ্যাক্টিভিটি তখন থেকে থাকে তো সেটা কোন ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছে, তোমাকে কি এটা কোন একটা ঔষধ দিয়ে করানো হয়েছে নাকি সেই সময় এমনিতেই তোমার সেই অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, কিভাবে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি তোমার এই রেকর্ডিং এর, ঠিক আছে, সেটা একটা অ্যানালাইজিং বিষয় হইতে পারে। সিমিলারিটি অর ডিসিমিলারিটি টু দ্য আদার অনগোয়িং ব্যাকগ্রাউন্ড রিদমস, আচ্ছা এখন একটা ব্রেইনে যে শুধু সিজারের জন্য একটা সিগন্যাল পাবা তা তো না, তোমার অন্যান্য অ্যাক্টিভিটি কি, যেমন আমরা একটা জিনিস পড়ে থাকি, যারা B1 এর স্টুডেন্ট তারা একটু ভালো বলতে পারবো যে ইজি সিগন্যাল দিয়ে তো ব্রেন কম্পিউটার ইন্টারফেস সেটাও করা হয়। মানে তুমি অনেক কিছু চিন্তা ভাবনা করলে, তুমি ধরো একটা মনে মনে চিন্তা করছো যে তুমি একটা যোগ করছো, একটা গুণ করছো, একটা টিভি দেখছো, ঠিক আছে, সেগুলোর জন্য তো তোমার ব্রেন কিছু সিগন্যাল দিবে, সেগুলা তো সিজার সিগন্যাল না, তাই না? তো ব্যাকগ্রাউন্ড আরো অনেক সিগন্যালে তোমার মাথার মধ্যে থাকতে পারে, সেগুলাও কিন্তু অ্যানালাইজ করার একটা বিষয়। এগুলা হচ্ছে অ্যানালাইজিং ইজি অ্যাক্টিভিটিস, মানে তুমি ইজি অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে কি কি সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা, এখন তুমি একটা টেস্ট করাইলা, একটা ইজি টেস্ট করাইলা, করানোর পর ডাক্তারের কাছে নিয়ে গেলা, তোমার একটা টেস্টের রিপোর্ট আসছে। তো ডাক্তার তো সেই রিপোর্ট দেখে বুঝবে হ্যাঁ তোমার কি হয়েছিল। তো সাধারণত ইজি সিগন্যালটা যখন তুমি ইন্টারপ্রেট করবা, যখন একজন, তুমি ইন্টারপ্রেট করবা না, যখন ডাক্তার ইন্টারপ্রেট করবে তখন তার সামনে অপশন কি কি আছে। এক হইতে পারে তোমার সিগন্যালটা একটা সম্পূর্ণ নর্মাল সিগন্যাল, তুমি একজন সুস্থ মানুষ, তোমার সিগন্যাল এসেছে সম্পূর্ণ সুস্থ একটা সিগন্যাল, তো সেটার মানে হচ্ছে গিয়ে নর্মাল। নর্মাল মানে কি, সেই সিগন্যালের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নাই। আরেকটা হতে পারে অ্যাবনর্মাল, তোমার সিগন্যালটা অ্যাবনর্মাল আসছে, মানে সেটা একটা সুস্থ মানুষের সিগন্যাল না। কিন্তু তোমার যদি সিগন্যালটা ইজি সিগন্যালটা অ্যাবনর্মাল হয় তার মানেই যে তোমার সিজার হয়েছে এমন তো কিছু না, তোমার তো ব্রেনে আরো অনেক সমস্যাই থাকতে পারে। তুমি কেন ধরে নিচ্ছ তোমার শুধু সিজার সমস্যাই হবে, তোমার শুধু এপিলেপসি সমস্যাই হবে?
সো অ্যাবনর্মালের মধ্যে তো অনেক ভেরিয়েশন আছে। অ্যাবনর্মালের মধ্যে একটা হইতে পারে নন এপিলেপটিক ফর্ম প্যাটার্নস, মানে হ্যাঁ তোমার সিগন্যালটা অ্যাবনর্মাল আসছে, এটা একটা নর্মাল সিগন্যাল আসে নাই, কিন্তু এটা অ্যাটলিস্ট কোনো এপিলেপসির কোনো কিছু প্যাটার্ন না, এটা অন্য কিছু একটা হবে, ঠিক আছে, এটা হইতে পারে। আর হইতে পারে হ্যাঁ তোমার একটা অ্যাবনর্মাল সিগন্যাল এসেছে এবং এটা এপিলেপটির কারণে, এপিলেপসির কারণে, মানে সিজারের কারণেই তোমার সিগন্যালটা অ্যাবনর্মাল এসেছে, ঠিক আছে। সো অ্যাবনর্মালের মধ্যে দুইটা প্রকার ভেদ, একটা হচ্ছে এপিলেপসি জনিত অ্যাবনর্মালিটি, আর একটা হচ্ছে অ্যাবনর্মালিটি কিন্তু সেটা অ্যাটলিস্ট এপিলেপসির কারণে না, সিজারের কারণে না, ঠিক আছে। এগুলা হচ্ছে ইজির কি কি ইন্টারপ্রিটেশন হইতে পারে সেটা। তাহলে এই স্লাইডে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। জি আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে, ঠিক আছে, এখন আমরা ধরে নেই যে তোমার তো অ্যাবনর্মালের মধ্যে একটা হচ্ছে গিয়ে এপিলেপসি জন্য অ্যাবনর্মাল, আর একটা হচ্ছে গিয়ে অন্য কোনো কারণে অ্যাবনর্মাল। এখন আমরা একটু মাথা ঘামাই যে তোমার যদি এপিলেপসির কারণেই একটা অ্যাবনর্মাল ইজি সিগন্যাল আসে, তো সেখানে আবার কি কি প্রকারভেদ থাকতে পারে আবার একটু খেয়াল করো। প্রথমে বলা হয়েছিল একটা ইজি সিগন্যাল, সেটা নরমাল হইতে পারে, মানে একটা সুস্থ মানুষের সিগন্যাল, অথবা একটা অ্যাবনর্মাল সিগন্যাল হইতে পারে। অ্যাবনর্মাল মানেই যে তার সিজার হয়েছে তা তো প্রমাণিত না, অ্যাবনর্মালিটি অনেক কারণেই আসতে পারে। আচ্ছা হ্যাঁ, একটা অ্যাবনর্মালিটির কারণ হইতে পারে তার এপিলেপসি হয়েছে, আর একটা কারণ হইতে পারে হ্যাঁ অন্য কোনো অসুখের কারণে অ্যাবনর্মালিটি এসেছে। এখন আমরা একটু কনসেন্ট্রেট করি যে আমরা এপিলেপসি জনিত কারণে যে অ্যাবনর্মালিটি এসেছে সেটা সম্পর্কে আমরা এখন দেখব। আচ্ছা, এখন আসতেছে, ঠিক আছে, ভালো কথা, তোমার একটা টেস্ট করা হয়েছে, তুমি সত্যি সত্যি একজন এপিলেপটিক পেশেন্ট, মানে তোমার সিজারই হয়েছিল, সিজারেরই জন্য তোমার এরকম একটা সিগন্যাল অ্যাবনর্মাল এসেছে। সেটার মধ্যেও না আরো প্রকারভেদ আছে। একটা হইতে পারে তোমার না প্রত্যেকদিন রাতে খিঁচুনি হয়, দিনের বেলা তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, তার মানে কি, এবং তোমার টেস্টটা, তোমার যে ইজি রেকর্ডিংটা করা হচ্ছে সেটা সকালবেলা করা হয়েছে, সকালবেলা তো তোমার কোনো সিজার অ্যাক্টিভিটি ছিল না, সিজার অ্যাক্টিভিটি ছিল না, কিন্তু তুমি একজন সিজার পেশেন্ট, তার মানে একটা সুস্থ সময়ে তোমার এই সিগন্যালটা রেকর্ড করা হয়েছে। এই সময়টাকে বলা হচ্ছে ইন্টারিকটাল। ইকটাল কথার মানে হচ্ছে যখন তোমার খিঁচুনি হয়, ইন্টারিকটাল মানে দুইটা খিঁচুনির মধ্যবর্তী সময়। তো তোমার একটা অ্যাবনর্মালিটি আসতে পারে ইন্টারিকটাল এপিলেপটিক ফর্ম প্যাটার্ন, মানে সেই সময় তোমার কোনো সিজার অ্যাক্টিভিটি ছিল না কিন্তু তুমি একজন সিজার পেশেন্ট, সেটার জন্য ব্রেইনে তো কিছু ট্রেস থেকে যাবে। এটা গেল একটা প্রকার ভেদ। আচ্ছা, এখন আসছে যে সময় তোমার রেকর্ডিংটা করা হয়েছে সেই সময়ে তোমার মধ্যে কোনো একটা সিজার অ্যাক্টিভিটি হচ্ছিল, তখনই তোমার খিঁচুনি রোগটা হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, সেই সময়কার যে প্যাটার্ন, তার মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে আইসোমরফিক আর একটা হচ্ছে মেটামরফিক। এটার মানে কি এখন একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, ভালো কথা, তোমার যে সময় খিঁচুনি, বর্তমান যে সময় তোমার খিঁচুনি রোগটা হচ্ছে, সিজার হচ্ছে, সেই সময় রেকর্ডিং করা হচ্ছে। এখন খিঁচুনি রোগের তো একটা প্যাটার্ন আছে, তাই না? তুমি ধরে নিতে পারো সব মানুষের খিঁচুনির সময় যে ব্রেন সিগন্যালটা সেটা একই রকম হবে, ঠিক আছে। তো যখন তুমি সেম প্যাটার্ন বলছো, সমস্ত মানুষ, তুমি একজন মানুষ, তোমার খিঁচুনি রোগ হচ্ছে, তোমার কোন এক রিলেটিভ তারও খিঁচুনি রোগ হচ্ছে, তারও রেকর্ড করা হইলো, তোমারও রেকর্ড করা হইলো, হ্যাঁ দুইজন ভিন্ন ভিন্ন মানুষ, কিন্তু তোমাদের যে সিগন্যালটা সেই সিগন্যালের মধ্যে কিন্তু একটা প্যাটার্ন বিদ্যমান থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে খিঁচুনির প্যাটার্ন বলতে পারো এরকম, মানে একটা সেম প্যাটার্ন। এই যে একটা সেম প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে আইসোমরফিক। আইসোমরফিক মানে হচ্ছে সেম, ঠিক আছে, প্যাটার্নটা সেম থাকবে। আবার এটাও হইতে পারে হ্যাঁ তোমারও সিজার, তোমার বন্ধুরও সিজার হয়েছে, কিন্তু তোমার প্যাটার্ন একরকম,
তোমার বন্ধুর প্যাটার্ন আরেক রকম, দুজনের মধ্যে তেমন কোনো মিল নাই, ঠিক আছে? তার মানে একজনের প্যাটার্ন থেকে আরেকজনের প্যাটার্নটা চেঞ্জড। এই যে চেঞ্জড প্যাটার্ন মানে সেম প্যাটার্ন না, এই জিনিসটাকে বলা হচ্ছে মেটামরফিক সিজার প্যাটার্ন, ঠিক আছে? এগুলা হচ্ছে তুমি যখন এপিলেপটিক পেশেন্টের সিগন্যাল গুলা রেকর্ড করবা, সেগুলা যখন তুমি অ্যানালাইসিস করবা, তখন তোমার এই প্রকারভেদ গুলা আসছে, ঠিক আছে? তাহলে এখানে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। ইলেকট্রোগ্রাফিক যেটা, সেটা কি মানে যারা সিজার পেশেন্ট, যখন সিজারটা ডিটেক্ট করা, ম্যাম এটা ম্যাম আরেকবার একটু বলেন। কোনটা? ইলেকট্রোগ্রাফিক সিজার প্যাটার্ন। ইলেকট্রোগ্রাফিক সিজার প্যাটার্ন মানে যেই জি ম্যাম। সময় তোমার খিঁচুনি হচ্ছে সেই সময় তুমি যে রেকর্ডটা করছো সেটা হচ্ছে ইলেকট্রোগ্রাফিক সিজার পেশেন্ট। আর তুমি জি। এমনিতে সিজার পেশেন্ট, তোমার ধরে নিলাম প্রত্যেকদিন রাতে তোমার খিঁচুনি হয়, দিনের বেলা তুমি ভালো থাকো, তোমার যদি দিনের বেলা রেকর্ড করা হয় সেই সময় তো তোমার সিজার নাই, তোমার প্রত্যেকদিন রাতে সিজার হয়, সেই সময়টাকে বলা হচ্ছে ইন্টারেক্টাল এপিলেপটিক ফর্ম প্যাটার্ন। আর তোমার জি। যখন খিঁচুনি হচ্ছে সেই সময়েই যদি তোমার রেকর্ডটা করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোগ্রাফিক সিজার প্যাটার্ন। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আর কেউ কিছু বলতে চাও? নেক্সট স্লাইডে যাই তাহলে। Factors responsible for detection of epileptic discharge. আচ্ছা, এখন তোমার একটা এপিলেপটিক ডিসচার্জ হচ্ছে, তোমার সিগন্যালের মধ্যে কিছু একটা ট্রেস তো আছে, সেটা ইন্টারিকটাল হোক কিংবা কোনো এপিলেপটিক প্যাটার্নই হয়ে থাকুক, মানে সিজার সময়ে হোক বা ইন্টারিকটাল সময়ে হোক। তো তখন কোন কোন ফ্যাক্টর গুলা তোমার এই সিগন্যালটার ব্যাপারে মানে কারণ হিসাবে কাজ করে, ঠিক আছে? মানে কি কি বিষয় তোমার এই সিজারের কারণ হিসাবে কনসিডার করা হয়? একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেটর সোর্স। এখানে জেনারেটর সোর্স মানে তোমার কোন নার্ভের কারণে সিজারটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে জেনারেটর সোর্স। তোমার ব্রেইনের প্রত্যেকটা জায়গা থেকে যে সিজার হবে তা তো না। যেমন ধরো একটা কথার কথা বলি, এটা ফর এক্সাম্পল জাস্ট বলছি। ধরে নিলাম তোমার বাম কান, ঠিক আছে? বাম কানের উপরে যে জায়গাটা আছে সেখান থেকে তোমার এই সিজারের উদ্ভব হয়েছে, মানে তোমার বাম কানের যে জায়গাটা লোকেশনটা সেখানে সিজার অ্যাক্টিভিটি চলতেছে। ডান কানের ধারে কাছে তোমার তেমন কোনো সিজার অ্যাক্টিভিটি নাই, হইতে পারে এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে জেনারেটর সোর্স। তার মানে তোমার এই ক্ষেত্রে আমি যে একটা উদাহরণ দিলাম, এই উদাহরণে তোমার জেনারেটর সোর্সটা কোথায়? তোমার জেনারেটর সোর্সটা হচ্ছে বাম কানের ধারে কাছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেটর সোর্স দেখি। Voltage of cortical discharge which is directly related to size, area of cortex involved in generation of synchronous activity. ওই যে যেটা বললাম, তোমার বাম কানের পাশেও রেকর্ড করলে একটা ভোল্টেজ পাবা, ডান কানের পাশে রেকর্ড করলেও একটা ভোল্টেজ পাবা, কিন্তু তোমার জেনারেটর সোর্স তো হচ্ছে বাম কান, ঠিক আছে? তো বাম কানের আশেপাশে যে ভোল্টেজ সেটা হচ্ছে তোমার সিজারের কারণ। এটা গেল একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর, ডিস্টেন্স বিটুইন ইলেকট্রোডস এন্ড দ্য জেনারেটর সোর্স। তোমার ব্রেইনে ওই 10-20 সিস্টেম নিয়ে ধরে নিলাম 10টা ইলেকট্রোড বা 10টা তার লাগানো হয়েছে। এখন যে সমস্ত তারগুলা তোমার ডান কানের আশেপাশে আছে সেগুলা দিয়ে তো তেমন কোনো লাভ হবে না, ঠিক আছে? লাভ হচ্ছে তোমার বাম কানের ধারে পাশে যে তারগুলা লাগানো হয়েছে সেগুলা থেকে বোঝা যাবে, ঠিক আছে? এটাও একটা ফ্যাক্টর। তোমার ইলেকট্রোড গুলা, তোমার কানেকশন গুলা কি সিজার স্পটের আশেপাশে আছে? আচ্ছা, ওরিয়েন্টেশন অফ ডাইপোল, ঠিক আছে? এমনিতে আমরা তো অ্যাকশন পটেনশিয়ালে জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, তো ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কখন কিভাবে হচ্ছে এগুলাও কিন্তু ফ্যাক্টর হিসাবে কাজ করবে। এটা ছাড়া আরো আছে স্যাম্পলিং টাইম। ভালো কথা, তুমি বাম কান হোক ডান কান হোক হোয়াট এভার,
তুমি যে সিগন্যালটা রেকর্ড করছো সেটার স্যাম্পলিং টাইম কি, সেটার ফ্রিকোয়েন্সি কি, সেটা একটা ব্যাপার। অ্যাক্টিভেশন, এগুলা ছাড়া তুমি কিভাবে একটা সিজার পেশেন্টকে, তুমি তো অনেক সময় অনেক কিছু বলে দাও, হ্যাঁ আজকে তুমি ওষুধটা খাইও, আজকে আপনি ওষুধটা খাবেন না, আপনার রেকর্ড করা হবে, হ্যান ত্যান। তো তুমি কিভাবে তার সিজারটা অ্যাক্টিভেট করছো, এগুলাও হচ্ছে কয়েকটা ফ্যাক্টর যেগুলা সিজার ডিটেকশনের জন্য সময়, টেস্টের সময় কাজে লাগে। ঠিক আছে, তাহলে এখানে কেউ কিছু কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা, ফ্যাক্টরস হুইচ মডিফাই স্পাইক ফ্রিকোয়েন্সি। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা জানলাম যে ঠিক আছে অনেক কিছুই কারণ হিসাবে আছে যেগুলো দিয়ে তোমার রেকর্ডিংটা ভালো হবে বা কিছু। সেটা ছাড়াও ঠিক আছে, তুমি একজন সিজার পেশেন্ট, এখন তোমার সেই জন্য যে রেকর্ডিংটা করা হচ্ছে সেখানে পিক ভ্যালু কিরকম হচ্ছে, এখন তোমার যে পিক ভ্যালু ঠিক আছে হইতে পারে সেটা 20 সেকেন্ড পর পর তোমার রেকর্ডিংটা পিকে উঠতেছে, আবার হইতে পারে তোমার রেকর্ডিংটা 10 সেকেন্ড পর পর পিক ভ্যালুতে পৌঁছাচ্ছে, কারোর জন্য হইতে পারে যে 1 সেকেন্ড পর পরই রেকর্ডিংটা পিক ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এখন এই যে তোমার পিক ভ্যালু কতটা ডিস্টেন্সে হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা কতক্ষণ পর পর সে পিক ভ্যালুতে পৌঁছাচ্ছে, এটাও কিন্তু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টর গুলা কি কি? একটা হচ্ছে স্লিপ, তোমার ঘুম কেমন হচ্ছিল, তোমার যেই দিন সকালবেলা রেকর্ডিং করা হচ্ছে তার আগের রাত কি তুমি সারা রাত ঘুমাইছো নাকি জেগেছিলা, তুমি কি কোনো স্ট্রেসের মধ্যে ছিলা নাকি ছিলা না, এই সমস্ত ফ্যাক্টর ইম্পর্টেন্ট। ফটিক স্টিমুলেশন, যে কোনো কিছুর জন্য তো একটা স্টিমুলেশন লাগে তাই না, ওই যে আমরা বলি না কোন একটা আন্দোলনের জন্য আমরা বলি না অনেক সময় যে হ্যাঁ ওই আন্দোলনে গিয়েছে এরা, অমুক তাকে উস্কায় দিয়েছে যাতে সে আন্দোলনে যায়, কিংবা ঠিক আছে সে এসে সবাইকে অনেক বুঝাইছে তাই তারা আর আন্দোলনে যায় নাই। তো যে তোমাদেরকে উস্কায় দিয়েছে কোন একটা আন্দোলনের জন্য, হ্যাঁ কেউ একজন এসে বলল যে না এটা ম্যাডামকে বলতে হবে সিলেবাসের জন্য কমায় দেয়, এত বেশি পড়া তো পড়া যাবে না। তো এখানে তো কেউ একজন তোমাদেরকে উস্কায় দিচ্ছে, কোন একটা বন্ধু বা কেউ যে হ্যাঁ টিচারকে বলো যে হ্যাঁ সিলেবাসটা কমায় দিতে বা কিছু, তার মানে সে এখানে একটা স্টিমুলেশন হিসাবে কাজ করছে। তো সেরকম তোমার সিজার হবে কি হবে না সেটার জন্য বিভিন্ন স্টিমুলেশন থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ফোটিক স্টিমুলেশন, মানে তোমাকে একটা ভিজুয়াল কিছু একটা দিয়ে তোমাকে স্টিমুলেশন করছে। হাইপার ভেন্টিলেশন, তোমাকে বলা হলো জোরে জোরে শ্বাস নাও, লং ব্রেথ নাও, ডিপ ব্রেথ নাও, ঠিক আছে, দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলো, লম্বা লম্বা শ্বাস ফেলো, এটাও একটা তোমার এই পিক ভ্যালু কতটা দূরত্বে হবে কোন ফ্রিকোয়েন্সিতে হবে সেটার একটা ফ্যাক্টর। টেম্পোরাল রিলেশন টু এ সিজার, ঠিক আছে তোমার সিজারটা কত সময় জুড়ে হবে সেটাও একটা ফ্যাক্টর। এজ অফ পেশেন্ট, পেশেন্টের বয়স কিরকম, তার বয়স কিরকম 20-30 বছর নাকি 60-70 বছর, এজের উপরও তো অনেক সময় অনেক কিছু ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। ঠিক আছে, এফেক্ট অফ অ্যান্টি কনভালসেন্ট উইথড্রয়াল। অ্যান্টি কনভালসেন্ট এটার মানে কি? কনভালসেন্ট মানে হচ্ছে গিয়ে যে তোমার যে খিঁচুনি হচ্ছিল সেটা, অ্যান্টি কনভালসেন্ট মানে হচ্ছে এই খিঁচুনি প্রতিরোধক ড্রাগ। ঠিক আছে, মানে সোজা কথা অ্যান্টি কনভালসেন্ট মানে হচ্ছে একটা ঔষধ যে ঔষধের কারণে তোমার সিজার হবে না। তোমাকে অবভিয়াসলি তুমি যদি একজন সিজার পেশেন্ট হয়ে থাকো ডাক্তার তোমাকে অবভিয়াসলি কোন একটা ঔষধ খাইতে দিবেন সকালে কিংবা রাতে, তো যেদিন টেস্ট করা হবে তার আগের দিন হয়তো তোমাকে ডাক্তার বলে দিতে পারে যে না আগের দিন ঔষধ খাবা না, ওষুধটা বন্ধ রাখো, মানে ওষুধটা আগের দিন উইথড্র করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটাও একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে। তাহলে এখানে কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? না ম্যাম। ওকে, নেক্সট স্লাইডে যাই। তো যা যা পড়লাম এগুলারই একটা কনক্লুশন। ঠিক আছে, ইএজি সিগন্যালের কনক্লুডিং রিমার্কস গুলা কি কি?
EEG is the most valuable tool in the evaluation of patients with a seizure disorder. এই কথাটা কিন্তু আগেও বলা হয়েছিল। EEG kind of one and only test যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা কারোর কি এপিলেপসি বা সিজার হয়েছিল কিনা, ঠিক আছে? তার মানে সিজার ডিটেকশন কিংবা এপিলেপসি ডিটেকশনের জন্য EEG টেস্টের কোনো বিকল্প নাই, এটাই বলছে। Interpretation of clinical significance of EEG abnormalities can only be made by a physician who is evaluating the patient's history and physical findings, has an understanding of the benefits and limitation of EEG recording. আচ্ছা, এখন এই যে এত কথা বললাম যে হ্যাঁ তোমার EEG রেকর্ডিং করা হচ্ছে, তারপর সেটাকে আমরা ইন্টারপ্রেট করব, সেটা আমরা মর্মোদ্ধার করব। এখন একটা টেস্টের রিপোর্ট দেখে তোমার সিজার হয়েছিল কিনা, সেটা কি ইন্টারিকটাল নাকি কন্টিনিউয়াস একজন সিজার পেশেন্ট বা কি, এই সমস্ত ইন্টারপ্রিটেশন করা কিন্তু আমরা একটা বায়োমেডিক্যাল স্টুডেন্ট, আমাদের কাজ না। এগুলা অবভিয়াসলি কোনো ডাক্তার, কোনো ফিজিশিয়ানকে করতে হবে। সেই ফিজিশিয়ান যে শুধুমাত্র তোমার টেস্টের রিপোর্টটা দেখেই ডিসিশন নিচ্ছেন তা কিন্তু না, ওনাকে তোমার মেডিকেল হিস্টোরি জানতে হবে। হ্যাঁ ঠিক আছে, শুধু তোমার মেডিকেল হিস্টোরি জানলেই হবে না, ঠিক আছে? তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কারোর কি কোনো সিজার রেকর্ড ছিল? কোত্থেকে আসলো এই জিনিসটা? ওনাকে কিন্তু কিছু হিস্টোরি জানতে হবে। সেটা ছাড়াও ইজি টেস্ট যে করা হচ্ছে সেটার বেনিফিটস কি বা সেটার লিমিটেশন কি, এটার মাধ্যমে কতটুকু বোঝা যাবে কিংবা কতটুকু বোঝা যাবে না, এগুলা অনেক কিছু কিন্তু ফিজিশিয়ানকে আগে থেকে জানা থাকতে হবে, ঠিক আছে? এগুলা হচ্ছে তাহলে ইজি সিগন্যাল এবং সিজার ডিটেকশন সম্পর্কে টোটাল একটা স্লাইড। এই পুরা স্লাইডটাই কিন্তু তোমাদের ক্লাস টেস্ট 4 এ থাকবে, ঠিক আছে? আর থাকবে ইমেজ প্রসেসিং এর বাকি অংশ। ম্যাম তাহলে- শেষ এটা? হ্যাঁ এটা শেষ। আচ্ছা ম্যাম। তাহলে এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সিলেবাস হচ্ছে এই স্লাইড পুরাটা, এটা এখানেই শেষ হয়েছে, 13 পেজের একটা স্লাইড। আর হচ্ছে ইমেজ প্রসেসিং, এই দুইটা স্লাইড, ঠিক আছে? এটা তো তোমাদের সবচাইতে ক্ষুদ্রতম সিলেবাসের উপর ক্লাস টেস্ট 4 হচ্ছে। যাই হোক, এটা আমি আপলোড করে দিব। তো এই পর্যন্ত কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? আচ্ছা, এটা তাহলে বন্ধ করছি। ম্যাম আমাদের ভাইবা কবে? কিসের ভাইবা? থিওরি ম্যাম। থিওরির ভাইবা? থিওরির ভাইবা আমি তোমাদের পরীক্ষার পরে নিচ্ছি ইনশাআল্লাহ, ওকে ম্যাম। ঠিক আছে? ম্যাম ফাইনাল স্লাইডটা এখনই দিয়ে দিবেন? হ্যাঁ এখনই ক্লাসটা শেষ করেই দিয়ে দিব, ঠিক আছে? জি ম্যাম, ক্লাসটা তাহলে শেষ একটু করেই ভালো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের এখন একটু সিলেবাস সম্পর্কে বলি, ঠিক আছে? তোমাদের ক্লাস টেস্ট 4 এর সিলেবাস তো বুঝতেই পেরেছো, ঠিক আছে? বায়োমেডিক্যাল 13 এবং বায়োমেডিক্যাল 14। আর এটাও তো বললাম B1 এর বিকাল 5টার সময় রবিবার দিন ল্যাব কুইজও হবে, আর সকাল 11টার সময় সমগ্র বায়োমেডিক্যাল স্টুডেন্টদের ক্লাস টেস্ট 4 হবে। এখন একটু সিলেবাস সম্পর্কে বলি। তোমাদের পরীক্ষায় থিওরি কোর্সের যে পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে? মানে টোটাল সিলেবাস, বায়োমেডিক্যালের সিলেবাস, এখানে তোমাদের সিলেবাসে এই যে 14টা, এটা হচ্ছে 14 নাম্বার স্লাইড ছিল, ঠিক আছে? 14 নাম্বার ফাইল ছিল। এই 14টা ফাইল থাকবে, ঠিক আছে? আমাদের 3টা সিও ছিল। CO1 ছিল অ্যাকশন পটেনশিয়ালের উপর, CO3 ছিল ইমেজ প্রসেসিং এর উপর, CO2 তে ছিল বিভিন্ন সিগন্যাল সম্পর্কে জানা। তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আমরা ইসিজি পড়েছিলাম এবং এখন আমরা ইজি সিগন্যাল সম্পর্কেও একটু পড়লাম, ঠিক আছে? এই ইসিজি ইজি এগুলা হচ্ছে CO2 এর অন্তর্ভুক্ত, ইমেজ প্রসেসিং এর সেগুলা হচ্ছে তোমার CO3 এর অন্তর্ভুক্ত, এবং একদম স্টার্টিং এ যে একটু ইন্ট্রোডাকশন কিংবা অ্যাকশন পটেনশিয়াল আর একদম থেরাপিক ডিভাইস না তোমার ওইরকম মাঝখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে CO1 এর অন্তর্ভুক্ত। তোমাদের আর কোনো স্লাইড পড়ানো হবে না, আর কোনো পাওয়ার পয়েন্টের স্লাইড পড়ানো হবে না, সেটা এই 14টা স্লাইডের মধ্যেই থাকবে। কিন্তু তোমাদের আর একটা জিনিস পড়ানো হবে, সেটা হচ্ছে, এটা তোমাদের সব সাময়িক সব সেমিস্টারে পড়ানো হয়, সেটা হচ্ছে তোমাদের একটা পেপার সম্পর্কে পড়ানো হবে। সেই পেপারটা কোর্স টিচারই ঠিক করেন কোন পেপার দিয়ে পড়ানো হবে, সেখান থেকে যাতে তোমরা আরো কিছু জিনিসপত্র জানতে পারো।
আমি এখন শেয়ার করছি যে আমি কোনটা দিয়ে পড়াবো। একটু ওয়েট করো। আমার পিডিএফ ইয়ে কি দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি তোমাদেরকে যে পেপারটা পড়াবো এটাও আপলোড করে দিব ক্লাসরুমে, মানে এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, এটা তো আর ক্লাস টেস্টের সিলেবাস না। যাই হোক, এটা হচ্ছে সিজার অ্যাক্টিভিটি ক্লাসিফিকেশন বেসড অন বাইমডাল গaussian মডেলিং অফ দা গামা এন্ড থিটা ব্যান্ড আইএমএফস অফ ইজি সিগন্যাল। মানে এই যে পেপারটা পড়ানো হচ্ছে এটাও কিন্তু তোমাদের ইজি সিগন্যালের উপর, ইজি সিগন্যালের উপরেই তো তোমরা লাস্ট স্লাইডটা পড়লা। আচ্ছা, এটা দিয়ে সিজার ডিটেক্ট করা সেটারই একটা পেপার পড়ছি, এবং এটাও কিন্তু CO2 এর অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আজকেই একটু শুরু করি। এই পেপারে কি আছে? ঠিক আছে, তোমরা তো ল্যাবেও, যারা B1 এর স্টুডেন্ট তারা তো ল্যাবেও এক্সপেরিমেন্ট করেছো ইজি সিগন্যাল দিয়ে সিজার ডিটেকশন। এখানে সেই জিনিসটাই করা হয়েছে এই পেপারে, ইজি সিগন্যালের থেকে সিজার ডিটেকশন করা হয়েছে। তোমরা তো ভাইবাও দিয়েছো B1 এর স্টুডেন্টরা, তো আমাদের যে সিজার ডাটাবেসটা যেটা নিয়ে তোমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করেছো সেখানে কয়টা গ্রুপ বা কয়টা ক্লাস ছিল? 5টা ক্লাস ছিল। ZOFNS 5টা ক্লাস ছিল। তো এখানে এই যে 5টা ক্লাস 5 ক্লাস ক্লাসিফিকেশন করা হয়েছে। ঠিক আছে, 5 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তোমরা তো ল্যাবে ইএমডি সম্পর্কেও জেনেছো, এম্পিরিক্যাল মোড ডিকম্পোজিশন। এই পেপারে তাহলে কি করা হয়েছে? এই পেপারে ইজি সিগন্যালের সিজার অ্যাক্টিভিটি ডিটেকশন করা হয়েছে, 5 ক্লাস ক্লাসিফিকেশন করা হয়েছে। তোমরা হয়তো ল্যাব এক্সপেরিমেন্টে অনেকে 2 ক্লাস ক্লাসিফিকেশন করেছিলা, কেউ হয়তো 3 ক্লাস ক্লাসিফিকেশন করেছিলা। এই পেপারে 5 ক্লাস ক্লাসিফিকেশনই করা হয়েছে। প্রথমে কি করা হয়েছে? একটা সিগন্যালের, আচ্ছা এখন কথা হচ্ছে কি, তোমরা আবার ওই B1 কেই বলছি, যারা B1 এর স্টুডেন্ট, ঠিক আছে, তোমরা দেখেছো হয়তো তোমাদের ল্যাব শিটে লেখা ছিল ইজি সিগন্যালের ফ্রিকোয়েন্সি গুলা কিরকম থাকে, বা এটা তো আমি আজকে ক্লাসেও বললাম। ইজি সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে 5টা। প্রথমটা হচ্ছে গামা ব্যান্ড, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে 4 হার্টজ। এরপরে হচ্ছে থেটা ব্যান্ড 5 থেকে 8 হার্টজ। এরপর আলফা ব্যান্ড 9 থেকে 16। তারপরে হচ্ছে বিটা ব্যান্ড 16 থেকে 32, এবং 32 হার্টজের উপরে যা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে গামা ব্যান্ড। তো এখানে একটা কথা বলা হয়েছে যে এই যে সিজার ডিটেকশনটা করা হয়েছে ইজি সিগন্যালের গামা ব্যান্ড মানে 32 হার্টজের উপরের সিগন্যাল গুলা নেওয়া হয়েছে, এবং থেটা ব্যান্ড, থিটা মানে কত, 4 থেকে 8 হার্টজ, এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলা এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে। এখন কেন গামা ব্যান্ড আর থিটা ব্যান্ড সিগন্যাল নেওয়া হয়েছে, কেন সবগুলা ব্যান্ড নেওয়া হয় নাই, এটা হচ্ছে গিয়ে এখানে পেপারে বলেছে লিটারেচার রিভিউ করা হয়েছে। ঠিক আছে, এখন সিজারে তো এই একটা মাত্র পেপার না, বহু মানুষ বহু পেপার লিখে গিয়েছে, বহু আবিষ্কার করে গিয়েছে। ঠিক আছে, তো মেডিকেলে এই জিনিসটা প্রমাণ করা গিয়েছে যে সাধারণত দেখা যায় সিজার অ্যাক্টিভিটিটা কোন সিগন্যালে বেশি ডিপেন্ড করে। এটা তো একটা আমরা থিওরিতেও পড়ে আসলাম, তাই না, যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করার সময় এটা একটা ফ্যাক্টর। তো সেখানে দেখা গিয়েছে গামা ব্যান্ড
মানে 32 হার্জের উপর যে ফ্রিকোয়েন্সিটা থাকে তখন সিজার অ্যাক্টিভিটি বেশি হয়। আচ্ছা ঠিক আছে, তো শুধু গামা ব্যান্ড নিলেই হয়তো, থিটা ব্যান্ড নেওয়ার কি দরকার ছিল? পরবর্তীতে আরেকটা লিটারেচার রিভিউ করে দেখা গিয়েছে গামা ব্যান্ড ঠিক যেরকম করে চলে থিটা ব্যান্ডটাও ঠিক সেভাবে করে চলে, ঠিক আছে? মানে গামা ব্যান্ড এবং থিটা ব্যান্ডের মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে। তোমার গামা ব্যান্ডের ভ্যালু যদি বেড়ে যায় থিটা ব্যান্ডের ভ্যালুও বেড়ে যাবে, গামা ব্যান্ডের ভ্যালু যদি কমে যায় থিটা ব্যান্ডের ভ্যালুও কমে যাবে। সেই জন্য বলা হয়েছে এখানে একটা সিগন্যাল, একটা ইইজি সিগন্যাল, সেখান থেকে প্রথমে গামা ফ্রিকোয়েন্সি এবং থিটা ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আলাদা করে এক্সট্রাক্ট করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে এই পেপারে প্রথম স্টেপ। এখন কথা হচ্ছে ঠিক আছে তুমি এই দুইটা ফ্রিকোয়েন্সি সিগন্যালকে নিলা, কিভাবে নিবা? তুমি তো অনেক অপারেশন শিখেছো, ইএমডি, এম্পিরিক্যাল মোড ডিকম্পোজিশন, ডিডব্লিউটি, ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম, এই সবগুলার মাধ্যমেই কিন্তু তুমি গামা ব্যান্ড কিংবা থিটা ব্যান্ডকে এক্সট্রাক্ট করতে পারো। কিন্তু এই পেপারে গামা তোমার ডিডব্লিউটি কিংবা ইএমডিও করা হয় নাই। এই পেপারে নর্মাল একটা ফিল্টারিং আছে না, ফিল্টারিং কি করে? ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজই তো হচ্ছে কোন একটা ফ্রিকোয়েন্সিকে সে নেয়, বাকি ফ্রিকোয়েন্সিকে সে বাদ দিয়ে দেয়। তো এখানে নর্মাল ফিল্টারিং করে গামা ব্যান্ডের সিগন্যাল এবং থিটা ব্যান্ডের সিগন্যালকে এক্সট্রাক্ট করা হয়েছে। এখন একটু চিন্তা করো, আবার B1 এর কথা বলছি। B1 তো ল্যাব এক্সপেরিমেন্ট করেছো, যে আমাদের 5টা গ্রুপ ছিল, প্রত্যেকটা গ্রুপে 100টা করে সিগন্যাল ছিল, মানে টোটাল 500টা সিগন্যাল ছিল। এখন আমরা ফিল্টারিং করে প্রত্যেকটা সিগন্যাল থেকে 2টা সিগন্যাল পাচ্ছি, একটা হচ্ছে গামা ব্যান্ডের সিগন্যাল আর একটা হচ্ছে থিটা ব্যান্ডের সিগন্যাল। প্রত্যেকটা ইইজি সিগন্যাল থেকে আমরা 2টা সিগন্যাল নিচ্ছি, একটা গামা ব্যান্ডের সিগন্যাল আর একটা থিটা ব্যান্ডের সিগন্যাল। তাহলে টোটাল 500টা সিগন্যাল থেকে আমি কয়টা সিগন্যাল পাবো? আমি টোটাল 500টা সিগন্যাল থেকে 1000টা সিগন্যাল পাবো, ঠিক আছে? এটা গেল এই পেপারের পয়লা ম্যাম স্টেপ। হ্যাঁ বলো। আপনি কি পেজ কি উপরে নিচে করছেন কিনা? না আমি আমরা তো যেখানে আছি এখানে, আমি কোনো ইয়েতে হুম, যাই না, লেখালেখিতে যাই না, জি আমি ম্যাম। এগুলা মুখেই বলছি, ঠিক আছে? না ম্যাম, এই জন্যই আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটা আমি মুখেই বলছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটাই করা হয়েছে, প্রথমে আমি গামা ব্যান্ড এবং থিটা ব্যান্ডের সিগন্যালকে এক্সট্রাক্ট করে নিয়েছি ফিল্টারিং এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করা হচ্ছে গামা, এখন তোমার কাছে 500টার বদলে 1000টা সিগন্যাল আছে, প্রত্যেকটা সিগন্যাল থেকে গামা সিগন্যালও পাচ্ছি, থিটা সিগন্যালও পাচ্ছি। এখন তুমি যেটা করছো গামা ব্যান্ডের যে সিগন্যাল এবং থিটা ব্যান্ডের যে সিগন্যাল প্রত্যেকটার উপর তুমি ইএমডি অপারেশন করছো, মানে প্রত্যেকটার উপর তুমি এম্পিরিক্যাল মোড ডিকম্পোজিশন এই অপারেশনটা করছো, ঠিক আছে? B1 এর অবশ্যই ইএমডি সম্পর্কে একটু ধারণা আছে, B2 এর যদি ধারণা না থেকে থাকে এই পেপারে সেটা সম্পর্কে আইডিয়া করতে পারবা, এবং থিওরির জন্য তোমাদেরকে এটা একটু জানতে হবে। আচ্ছা, তো ভালো কথা, তোমরা এখন গামা ব্যান্ড এবং থিটা ব্যান্ডের উপর ইএমডি করলাম। আমরা জানি একটা সিগন্যালের উপর যদি আমরা ইএমডি অ্যাপ্লাই করি তাহলে আমরা কিছু 8 থেকে 10টার মতো ইন্ট্রিনসিক মোড ফাংশন পাবো, আইএমএফ পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন একটু ছবি দেখি একটা। আচ্ছা, তোমরা এখানে এখন কিছু ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটু খেয়াল করো, উপরে লেখা হয়েছে লেফট সাইডের যে 5টা ছবি, 5টা সাবপ্লট লেফট সাইডে, সেগুলা হচ্ছে গামা ব্যান্ডের। রাইট সাইডে যে 5টা সাবপ্লট আছে সেটা হচ্ছে থিটা ব্যান্ডের। কি করা হয়েছে এখানে? র্যান্ডমলি তোমার হাতে এখন কি আছে, প্রত্যেকটা সিগন্যাল থেকে তোমার গামা সিগন্যালও আছে, থিটা সিগন্যালও আছে, তার মানে তোমার হাতে এখন টোটাল 500টা গামা সিগন্যাল আছে, 500টা থিটা সিগন্যাল আছে। তুমি র্যান্ডমলি একটা সিগন্যাল বেছে নিয়েছো জেড গ্রুপের গামা ব্যান্ডের জন্য, তুমি একটা র্যান্ডমলি সিগন্যাল নিয়েছো যেটা ও গ্রুপের গামা ব্যান্ড, তুমি সেরকম জেড গ্রুপের থিটা ব্যান্ডের একটা সিগন্যাল নিয়েছো, তুমি ও গ্রুপের একটা থিটা ব্যান্ডের সিগন্যাল নিয়েছো, এগুলা নিয়েছো।
এখন তুমি একটা ছবি প্লট করেছো, সেখানে হচ্ছে তুমি তো প্রত্যেকটা সিগন্যাল থেকে 7-8টা করে আইএমএফ পাচ্ছ, ঠিক আছে? এখন সেই 7-8টা আইএমএফ এর প্রত্যেকটার এনার্জি কি বা প্রত্যেকটার পাওয়ার কি সেটার একটা ছবি প্লট করা হয়েছে। এখন দেখতেই পাচ্ছ লেফট সাইডে আছে জেড ও এফএনএস 5টা গ্রুপের গামা ব্যান্ডের ছবি, রাইট সাইডে আছে জেড ও এফএনএস 5টা ব্যান্ডের থিটা ব্যান্ডের ছবি। প্রত্যেকটার বিভিন্ন আইএমএফ এর এনার্জি দেখানো হয়েছে। তোমরা সবগুলা ছবির মধ্যেই দেখতে পাচ্ছ প্রথম আইএমএফ সেটার এনার্জি অনেক বলার মতো উল্লেখযোগ্য, অনেক এনার্জি। কিন্তু 2 নাম্বার আইএমএফ থেকে এনার্জি তো খুবই কম, একেবারে তলানিতে পৌঁছায় গিয়েছে, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার আমরা যখন ইএমডি করছি সবগুলারই প্রথম আইএমএফ এর এনার্জি অনেক বেশি থাকছে, 2 নাম্বার আইএমএফ থেকে এনার্জি খুবই কমতে শুরু করেছে। তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা তাহলে ফিল্টারিং করার পর ইএমডি করছি, ইএমডি করার পরে আমরা প্রত্যেকটার শুধুমাত্র প্রথম আইএমএফটা নিব, বাকি আইএমএফ গুলাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, তুমি কি করলে এখন পর্যন্ত? তোমার হাতে ছিল 500টা ইজি সিগন্যাল, প্রত্যেকটা সিগন্যাল থেকে তুমি গামা ফ্রিকোয়েন্সি এবং থিটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল এক্সট্রাক্ট করলা। তার মানে তোমার এখন প্রত্যেকটা সিগন্যাল থেকে তুমি যেহেতু 2টা করে সিগন্যাল পাচ্ছ গামা এবং থিটা, তোমার টোটাল সিগন্যাল দাঁড়াইলো 1000টা, 500 দুগুণে 1000। এখন আমরা তাদের উপর ইএমডি করছি এবং ইএমডি করার পরে আমরা বলে নিয়েছি আমরা সবগুলার শুধুমাত্র প্রথম আইএমএফটা নিব, ঠিক আছে? তার মানে তোমার এখন 1000টা সিগন্যাল থেকে তুমি 1000টা আইএমএফ নিচ্ছ, ঠিক আছে? প্রত্যেকটা সিগন্যাল থেকে একটা করে আইএমএফ। আচ্ছা, এখন তোমার যে এতগুলা আইএমএফ হয়েছে, 1000টা আইএমএফ হয়েছে গামা এবং থিটা ব্যান্ড মিলায়, এখন আমরা যেটা করব এটার আমরা ফিচার এক্সট্রাকশন করব। তোমরা আবার বলছি যারা B1 তোমরা কি করেছো, কিছু ফিচার এক্সট্রাক্ট করেছো। তোমরা ল্যাব শিটে যেগুলা হয়েছে তোমরা হয়তো সিগন্যালের মিন নিয়েছো বা ম্যাক্সিমাম ভ্যালু নিয়েছো কিংবা মোড নিয়েছো, এরকম করে তোমরা ফিচার এক্সট্রাক্ট করেছো। আমরাও এখানে কি করব, আমরাও এখানে এই যে আমরা ফিল্টারিং করলাম, ফিল্টারিং করার পর ইএমডি করে আইএমএফ নিলাম, আমরা এখন এই সিগন্যাল গুলা থেকে কোন একটা ফিচার কালেক্ট করব। এখন আমরা কি ফিচার কালেক্ট করব, এখানেই হচ্ছে কথা। আমরা এখানে কোনো ডিরেক্ট ফিচার নেই নাই যে হ্যাঁ আমরা মিন নিব কিংবা আমরা ম্যাক্সিমাম ভ্যালু নেব, এরকম না। আমরা এগুলার এই যে আইএমএফ গুলা আমরা নিয়েছি আমাদের হাতে, এখন ঠিক আছে ভালো কথা 1000টা সিগন্যাল নিয়ে আছে, এই পর্যন্ত আমরা জানলাম, ঠিক আছে? এখন আমরা এই সিগন্যাল গুলার স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন করব। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কি সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন পড়বো তাহলে, ঠিক আছে? এখন আজানও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট দিন কি পড়বো, নেক্সট দিন আমরা রবিবার দিন পরীক্ষা দিব, ক্লাস টেস্ট দেওয়ার পরে এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এটার মানে কি সেটা সম্পর্কে আমরা বিশদ করে জেনে এই পেপারটা পরে শেষ করব, ঠিক আছে? তাহলে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? ম্যাম এইগুলো কি থিওরিটিক্যাল না ম্যাম? হ্যাঁ এটা থিওরিটিক্যাল। মানে বুঝি নাই, তোমার কোয়েশ্চেনটা বুঝি নাই, আবার বলো। ম্যাম এই মানে এইটা কি ম্যাম মানে আমাদের মানে ম্যাথ টাইপের নাকি ম্যাম, সেটা বলছি ম্যাম। না এটা ম্যাথ টাইপের না, এখান থেকে তোমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেনই আসবে, বা যদি অঙ্ক টাইপের আসে তাহলে নেক্সট দিন বলবো না, কিন্তু এখান থেকে তোমাদেরকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেওয়া হবে। বা তোমাদের বায়োমেডিক্যালে খুব কি কোনো অঙ্ক তেমন আছে? মিড টার্ম পরীক্ষা যে দিলা CO1 CO2 মিলাই, এখানে কি কোনো অঙ্ক এসেছিল? মানে সব তো একটু রিটেন টাইপের জিনিসই এসেছিল, তাই না? মানে তুমি জি যে ম্যাম। কোনো ফর্মুলা চিন্তা করে হ্যাঁ ওই ফর্মুলাতে সূত্র বসায় অঙ্ক করা কিনা, সেরকম কিছু নাই না, সেরকম কিছু নাই। আবার তুমি ওকে এরকম ম্যাম। করে চিন্তা করতে পারো যে অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে? এগুলা তো বুঝার ব্যাপার, এখান থেকেও কি তোমাকে কোনো অঙ্ক করে কি কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে? তা তো হচ্ছে না, তাই না? তো এখানেও সেরকম যোগ বিয়োগ করা টাইপের ক্যালকুলেশন করা সেরকম কিছু লাগবে না, কিন্তু কিছু হিসাব নিকাশ বুঝতে হবে যে হ্যাঁ এরকম হইলে বেশি হইলে এটা হবে, কম হইলে ওইটা হবে, এরকম কিছু নলেজ জানতে হবে আর কি, ঠিক আছে? সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম।
ম্যাম ঠিক। আমাদের ল্যাব কুইজের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কেমন হবে কি মানে কোয়েশ্চেন প্যাটার্ন তো আগে একবার বলেছিলাম, সেটা হচ্ছে তোমরা ল্যাব শিট A to Z পড়বা। জি ম্যাম। সেখান থেকে অনেক কিছুই আসতে পারে, ট্রু ফলস আসতে পারে, ছবি আঁকাও আসতে পারে। তোমাদের 30 মিনিটের মতো সময় থাকবে, মার্কস তো 30, ঠিক আছে, ধরে নাও 30 মার্কসই থাকবে, 30 মিনিটই থাকবে। আচ্ছা, তোমাদের কি বললাম, ট্রু ফলস আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, কিছু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কিছু ব্লক ডায়াগ্রাম আসতে পারে, ঠিক আছে, যে হ্যাঁ তুমি সিজার ডিটেক্ট কিভাবে করবা তার একটা ব্লক ডায়াগ্রাম লিখো। এখন ব্লক ডায়াগ্রাম কিন্তু সবার একরকম হবে না। যদি বন্ধুরটা কেউ কপি করার কথা মাথায় রাখো, সবার যদি হুবহু সেম হয়, তার মানেই হচ্ছে গিয়ে তোমরা কোনো একটা কারসাজি করেছো, তাই না? কারণ একজনের সিজার ডিটেকশন যদি করতে বলি, একজন হয়তো এক্সপেরিমেন্ট 1 থেকে লিখলো, সে ফার্স্টে ডাটাবেস নামাইলো, সেখান থেকে সে ডিডাব্লিউটি করলো, তারপর সে 2টা লেভেলের ডাটা নিল, তারপর সে মিন আর মোড এই 2টা ফিচার নিল, তারপর সে ক্লাসিফিকেশন করলো। আরেকজন হয়তো লিখলো যে সে ইএমডি করলো, ইএমডি করে সে আইএমএফ নিল, আইএমএফ নেওয়ার পর সে কোনো একটা ফিচার নিল, ঠিক আছে? এরকম কিন্তু এটা কিন্তু এক একজনের এক এক রকম হইতে পারে। তারপর তোমাদের রিপোর্ট কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আরো কিছু জিনিস ছিল, যেমন 7 লেভেল ফ্রিকোয়েন্সি যদি তুমি ক্যালকুলেশন ডিডাব্লিউটি করো, তাহলে তোমার কিরকম ফ্রিকোয়েন্সি আসবে না আসবে, এগুলো নিয়ে একটা রিপোর্ট কোয়েশ্চেনও ছিল। তারপর এমপ্লিফায়ারের ম্যাথও আছে, ঠিক আছে? এরকম শর্ট কোয়েশ্চেন টাইপের আসতে পারে, ঠিক আছে? আবার সত্যি মিথ্যা, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস এগুলাও আসতে পারে। সবকিছু মিলাই 30 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে? জি ম্যাম, এটা কি রিটেন হবে? রিটেন হবে, তারপর ছবি তুলে আপলোড করতে হবে, সেই জি। দিন ভিডিও অন রাখতে হবে, পরীক্ষার মতো, পুরা ফাইনাল কিংবা মিড টার্মের মতো, ঠিক ম্যাম আছে? কুইজও কি ফাইনালে পর হবে? বুঝি নাই কথা। ম্যাম ল্যাব কুইজ কি পরীক্ষার পর হবে ম্যাম, ফাইনাল পরীক্ষার পর? ল্যাব কুইজ রবিবার দিন বিকাল 5টার সময় হবে, এটাই তো বললাম এতক্ষণ ধরে। আগামী রবিবার 31 তারিখ, আজকে 28 তারিখ। তুমি কি B1 এর স্টুডেন্ট না B2 এর স্টুডেন্ট? ম্যাম আমি A2 ম্যাম। তুমি A2 কেন আমার এই ক্লাসটা করতে আসছো? ম্যাম আমার ওইটা রেজিস্ট্রেশন করছি ম্যাম A2 তে ম্যাম। ঠিক আছে, তো A2 কে তো বলছি, আজকে তো A2 এরই ল্যাব ছিল, আজকে ল্যাব ফাইনাল, ল্যাব ভাইভা দিয়েছো? ম্যাম আমাদের ভাইবা তো ম্যাম আমারটা গত সপ্তাহে হয়ে গেছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে সকালে ক্লাস করেছো? আচ্ছা, ক্লাস তো বি সেকশনের সাথে করছো। যেটাই হোক না কেন, তোমাদের ল্যাব কুইজ আগামী রবিবার 31 তারিখ বিকাল 5টার সময় হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আমি আজকে জি। ক্লাসরুমে পোস্ট করে দিব আবার, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আর কেউ কিছু বলতে চাও? না ম্যাম। না ম্যাম। ঠিক আছে, তাহলে শেষ করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। A1, A2 এবং B1 এই 3টা গ্রুপের, এই 3টা সেকশন যে নামেই বলো না কেন, তাদের ল্যাব কুইজ আগামী রবিবার 31 তারিখ বিকাল 5টার সময় হবে, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করছি, আমি ক্লাসরুমে লিখেও দিচ্ছি, ঠিক আছে? শেষ করলাম তাহলে। কেউ কিছু বলবা আর? না ম্যাম। ঠিক আছে, শেষ না ম্যাম, করছি। আসসালামু ওকে, আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।